আমি যেহেতু ইহুদি, আমার জাতি সারা পৃথিবীতে এইভাবে লাঞ্ছিত কেন হবে? সে তার ধর্ম নিয়ে পড়াশোনা করেছে, সে চিন্তা করেছে যে আমার ধর্মের বিশাল একটা ঐতিহ্যবাহী ইতিহাস আছে। পড়াশোনা করেছে, শিক্ষিত হয়েছে, পেশায় তিনি সাংবাদিক ছিলেন। থিওডর হার্জেল, সে 1897 সনে 1860 সনে তার জন্ম, 97 মানে 37 বছর বয়সে সুইজারল্যান্ডের বাসেল শহরে একটি সেমিনারের আহ্বান করে। সেই সেমিনারে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী প্রায় 200 বিভিন্ন শ্রেণী ও পেশার ইহুদিদেরকে দাওয়াত করা হয়। সে দাওয়াত করে এবং সাধারণ এবং শান্তি প্রিয় এমন খ্রিস্টান সহ বিভিন্ন শ্রেণী ও পেশার অন্য ধর্মাবলম্বী সহ অনেক আরো কয়েকশো মানুষকে ওই প্রোগ্রামের দর্শক হিসাবে আসার অনুমতি দেয়। কিন্তু মূলত প্রোগ্রামটা ছিল 200 ইহুদি যারা বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। এর মধ্যে 2 জন ছিল পৃথিবীর তৎকালীন সময়ের সবচেয়ে বড় সিগারেট বিক্রেতা কোম্পানির মালিক ইহুদি। উনি উনার বক্তব্যে প্রায় 28-29 মিনিট উনি বক্তব্য দিয়েছেন। হার্জেল, শিক্ষিত ভাইয়েরা যারা আছেন আপনারা পড়বেন। তার বক্তব্যের শুরুটা হয় এইভাবে যে আমি আমার ধর্মের, আমার জাতির আপনাদেরকে একত্রিত করলাম। আমরা জাতিগতভাবে একটা বিষয়ের একটা ভুল থেকে, একটা অপরাধ থেকে ফিরে আসার জন্য, তওবা করার জন্য। তার বক্তব্য শুরু করে এই ভাষা দিয়ে, এই বাক্য দিয়ে যে আমাদের পিছনে বড় বড় কয়েকটা ভুলের ফিরে আসা, ভুল থেকে ফিরে আসার জন্য, তওবার জন্য আপনাদেরকে এখানে আমি ডাকছি। ভুলটা কি? ভুলটা হলো আমাদের নবী মুসা, আমাদের নবী সুলাইমান, আমাদের নবী দাউদ, ওনারা আমাদের কাছে একটা আমানত দিয়ে গিয়েছিলেন, ইহুদি রাষ্ট্রের একটা আমানত দিয়েছিলেন। সেই আমানত আজকে আমাদের হাতছাড়া। এজন্য আজকে আমরা পৃথিবীতে বিক্ষিপ্ত, রাষ্ট্র নাই, এটা হতে পারে না, এটা আমাদের জাতীয় অপরাধ। এই অপরাধ থেকে আজকে আমরা তওবা করব এবং আজকে এখান থেকে আপনাদের সকলের সম্মিলিত সিদ্ধান্তে আমরা এই শপথ করব, অচিরেই আমরা আমাদের মূল আদিবাসী জায়গা ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসে আমরা আমাদের একটা রাষ্ট্র তৈরি করব। ঘটনাটা হলো 1897 সনে। তারা এরপরে 1904, 97 থেকে 4 বছর, 7 বছরের পরে তিনি মারা যান। তার আদর্শ টিকে ছিল এবং মাত্র কয়শো বছর, 50 বছরের ব্যবধানে, 49 বছরের ব্যবধানে ইহুদির রাষ্ট্র ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়েছে। কিভাবে হয়েছে সেটা তার এই বক্তব্য শেষ হওয়ার আগেই 28 মিনিট তার বক্তব্য চলাকালীন সময়ে চিৎকার দিয়ে 200 মানুষ দাঁড়ায় গেছে। সে এভাবে বলা শুরু করেছিল যে আমি সব শ্রেণী ও পেশার ইহুদিদেরকে এখানে একত্রিত করেছি। তখন ইহুদিদের হাতে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা ইহুদিদের হাতে ছিল। ব্যক্তিগত জীবনে ইহুদিরা অর্থনৈতিকভাবে এত উন্নত হয়েছে, তারা ইহুদিদের বিভিন্ন শ্রেণী ও পেশার নাগরিকদেরকে চিহ্নিত করে করে আন্তর্জাতিক সবচেয়ে বড় 2টা সিগারেট কোম্পানির মালিককে নাম নিয়ে সবার সামনে বলেছে, আপনারা 2 জন আমাদের ইহুদিদের বর্তমান সমাজে দুনিয়াতে সবচেয়ে পয়সাওয়ালা, এক একজন এত এত পয়সাওয়ালা আপনারা। এরপরে আপনাদের মধ্যে নাট্যকার আছে, আপনাদের মধ্যে বিভিন্ন শ্রেণী ও পেশার নাগরিক আছেন, ব্যবসায়ী শ্রেণী আছেন, সাহিত্যিক আছেন, সাংবাদিক আছেন, রাজনীতিবিদ আছেন। আপনি ইহুদি, আপনার নবীর পক্ষ থেকে দেওয়া আমানত বাদ দিয়া আপনি খ্রিস্টানদের সাথে লিয়াজু করে তাদের সাথে রাজনীতি করেন, অথচ আপনি নিজের রাষ্ট্র তৈরি করার ব্যাপারে আপনি উদাসীন। এইরকম যখন ঢাকা এবং আঘাত দিতে লাগলো, 28 মিনিট পরে সবাই চিৎকার করা শুরু করলো, আপনি তওবা করেন, আমরা তওবা করব এবং আজকেই সিদ্ধান্ত হবে, রাষ্ট্র হবে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। তারা শপথ নিল। সেই শপথের ফলাফল কি হয়েছে, শপথের বাস্তবায়ন কিভাবে করেছে? এক একজন মিলিনিয়ার, বেশি বিশাল বিশাল পয়সাওয়ালারা, যাদের বাড়ি গাড়ির অভাব ছিল না, লাক্সারি স্টাইলের লাইফস্টাইল ছিল, ইউরোপে বসবাস ছিল, আমেরিকায় বসবাস ছিল, এমন অনেক মানুষ এত উন্নত বসবাসের জায়গা ছেড়ে তারা ফিলিস্তিনের বিভিন্ন গ্রাম অঞ্চলে এসে ইতিহাস লেখে, যেখানে বিদ্যুৎ ছিল না, যেখানে পানির ভালো ব্যবস্থা ছিল না, এইখানে ওই সমস্ত পয়সাওয়ালা বড় বড় লোকরা এসে এখানে কাঁচা ঘর তৈরি করে করে বসবাস করতে লাগলো। কেন? এইখানে আমাদের রাষ্ট্র তৈরি করতে হবে, এর জন্য সবাইকে সবার জায়গায় যেভাবে মেহনত করতে হবে, এখানে আইসাও কয়েকজনকে থাকতে হবে এখানে পরিবেশ বোঝার জন্য। স্বামী বলতো যে আমি পারবো না এই লাইফস্টাইল ত্যাগ করতে। এটা মনে করেন না যে আমাদের সব দুনিয়ার সব মানুষ একই নেচারে, তাদের জাতিতেও সবাই ঐক্যবদ্ধ হয়েছে এমন না, বেশি সংখ্যক ঐক্যবদ্ধ হয়েছে, কেউ কেউ যায় নাই। স্বামী বলছে আমি যাব না, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে। কখনো কখনো দেখা গেছে স্ত্রী বলে যে আমি এত সুন্দর জীবন যাপন ছায়া কষ্ট করতে যাব না, আমার দরকার নাই, স্ত্রীকে ছেড়ে এখানে রেখে দিয়ে স্বামী চলে গেছে। মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা অগ্রসর হয়েছে। প্রত্যেকটা শ্রেণী ও পেশার মানুষ মেহনত করেছে। ফলাফল 49 বছরের ব্যবধানে আপনারা জানেন কি ঘটেছে, যার কারণে আজকে 70-75 বছর যাবত এর খেসারত আমরা দিতেছি। ওরা তো জাতির একটা মূল লক্ষ্য সামনে নিয়ে অগ্রসর হইয়া রাষ্ট্র বানায় ফেললো, অথচ আমরা কি করলাম? ওরা যখন রাষ্ট্র বানায়
তখন আমরা রাষ্ট্র হাতছাড়া করি। তখন আমাদের উসমানী খেলাফত ছিল, পৃথিবীর 7 মহাদেশে প্রায় 6 মহাদেশে উসমানী খেলাফতের অংশ ছিল। বড় বড় মহাদেশের এশিয়া তো মোটামুটি পুরো অংশ এক খেলাফতের, আমাদের উসমানী খেলাফতের অংশ ছিল। তারা যখন রাষ্ট্র বানায় আমরা তখন রাষ্ট্র। আরেক জাতি হলো আমাদের হিন্দু জাতি। আজ থেকে আনুমানিক 100 বছর আগে প্রায় বর্তমান ভারতের ইন্ডিয়ার মহারাষ্ট্র একটা স্টেট আছে, সেখানে হিন্দুদের জাতীয় এক কনভেনশন হয়েছিল। সেই কনভেনশনে ঠিক ওইটারই পুনরাবৃত্তি করা হয়েছে। সকল শ্রেণী ও পেশার হিন্দুদেরকে একত্রিত করে রাম রাজ্য, হিন্দু রাজ্য বানানোর অদম্য স্পৃহা নিয়ে তারা শপথ নিয়ে অগ্রসর হয়েছিল। সেই শপথ বাস্তবায়নের জন্য সেখানের ভারতের হিন্দুরা কি পরিমাণ মেহনত করতেছে এটা আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না। এবং তারা যে অগ্রসর হচ্ছে সম্মিলিতভাবে, তাদের সেই খেসারত কিন্তু আমরাও দিচ্ছি। আমাদের দেশ 1947-এ ভারত থেকে আলাদা হয়েছিল। আলাদা হওয়ার পরে আজকে এই 75 বছর যাবত আমাদের এই শান্তি হয় কেন? বারবার এক কথা একটাই কিন্তু ঘুরে ফিরে আসে, আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে হিন্দুত্ববাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল। এবং এদেশের মানুষের ইচ্ছার বাহিরে গিয়ে, এদেশের মানুষের পছন্দের বাহিরে গিয়ে এবং সিস্টেমের বাহিরে গিয়ে মানুষ জাতীয় ঐক্যবদ্ধ হয়ে কি করতে পারে আপনি দেখেন। আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে, জাতিসংঘের আইনকে উপেক্ষা করে, মানবতাকে উপেক্ষা করে, মানবাধিকারকে লঙ্ঘন করে এই জাতির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, এই জাতির পছন্দ নয় কিন্তু তাদের রাম রাজ্য বানানোর সহযোগী হবে এমন দায়িত্বশীলদেরকে এই দেশের ক্ষমতায় বসিয়ে রেখেছিল কি উদ্দেশ্যে? এইখানে যারা কাজ করেছে তারা তাদের গুলাম এবং চোর হয়ে কাজ করেছে, বিন্দু মাত্র তাদের উপকার হয় নাই এবং হবেও না।